প্রত্যেক বছরই ওই এপ্রিল থেকে করতে হবে, মার্চ অব্দি ভ্যালিড থাকবে। হ্যাঁ, এই এপ্রিল থেকে যখন স্টার্টিং হবে তখন করে নেবো। কারণ এই আপার প্রাইমারিটাও শুনছিলাম যে বেরোবে, ওটারও তো কোনো নিউজ পাইনি এখনো। ইডাব্লিউএস টার মানে যেহেতু সংখ্যাটা কম দিচ্ছে, মানে সবাই এই ঝামেলার জন্য অনেক বারবার করতে হচ্ছে অ্যাপ্লাইয়ের জন্য, অনেকেই করছে না। এবার হয়তো হ্যাঁ, বাড়বে, কিন্তু তাও কাটারটা কমই হচ্ছে আর কি, যথেষ্টই কম হচ্ছে। হ্যাঁ, মানে এসসি এসটি যথেষ্ট থেকেও কম। কম হয়ে যাচ্ছে, মানে ওবিসির থেকেও কম হয়ে যাচ্ছে। তো অবভিয়াসলি সেটা তো ঠিক না। হ্যাঁ, ইডাব্লিউএস টা এসএসসি টা তো অনেকটাই কম ছিল। হ্যাঁ, সবগুলো তো তুমি দেখো না, এই যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট বেরোবে, আবার আবার দেখতে হবে, আবার ওখানে ওরা বাজিমাত করে করে দেবে। ইডাব্লিউএস পাওয়া মানে তেমন, মানে এসসি এসটির থেকেও ভালো। হ্যাঁ, বেশি বেশি রেজাল্ট এসসি এসটি রেজাল্ট। থেকেও। হ্যাঁ, আমি এর আগের দিন, মানে এর আগে দুটো নোটস দিয়েছি, আজকে একটা নোটস দিয়েছি, তিনটেই ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের ওপর, প্লেটো, অ্যারিস্টটল আর হচ্ছে দুটো আচ্ছা, নোটের রেসপেক্টে আমি কিন্তু পরীক্ষার কোশ্চেন দিয়েছিলাম, আর তারপরে তার আনসারও যারা যারা আমাকে, তোমাদের আনসার কি তোমাদের গ্রুপে সেন্ড করেছিলাম, মনে হয় করে দিয়েছিলাম গ্রুপে, তো আনসারও সেন্ড করে দিয়েছি। জানি না স্যার, আমি তো প্লেটো অ্যারিস্টটলের ইয়েটা দেখিনি। প্লেটো অ্যারিস্টটল দিয়েছিলাম তো, আমি যখন ক্লাস নিচ্ছিলাম না, যখন সাউথ ইন্ডিয়াতে ছিলাম, তখন ওই মানে পড়েছিলাম প্রত্যেক দিনই দেবো, কিন্তু মানে ওইভাবে টাইমই পাচ্ছিলাম না আমি। তো সেগুলো দুটোই করতে আচ্ছা, আচ্ছা, বলেছিলাম, দুটোই করে তার কোশ্চেন তার আনসার উইথ এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছিলাম। ওই আরেকজন যে নন্দিতা বলে ছিল, আচ্ছা, আমি আরেকবার চেক করে নেবো স্যার সে বুকটা কিন্তু ও ভালো পরীক্ষাও করে। দিয়েছিল, আমাকে কোশ্চেন সেন্ড করেছিল আনসার করে, তারপরে আমি তার আনসার চেক করে দিয়ে তাকে আবার আনসার দিয়ে দিয়েছিলাম। তো ওটা যদি তুমি না করে থাকো আচ্ছা, তাহলে অবশ্যই ওটা করে নেবে। এখন আমরা হচ্ছে আচ্ছা স্যার। এই ওই তিনটের মানে প্লেটো, অ্যারিস্টটল আর হচ্ছে মেকিয়াভেলি, তিনটের সম্পর্কে একটু পড়বো, ঠিক আছে? মানে তিনটে একটু ডিসকাস করে আচ্ছা, নেবো, যেহেতু প্লেটো অ্যারিস্টটলটা আমি আলাদা করে পড়াইনি, তো ওই জন্য ওটাও ডিসকাস করে দেবো। তো এমনি আমরা যদি ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের সূচনা বলি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সক্রেটিসের হাত ধরে। সক্রেটিস যদি পলিটিক্যাল সায়েন্সে কিছু বলেননি, তিনি ফিলোসফার ছিলেন। তিনি আসলে প্লেটোকে ফিলোসফি সম্পর্কে শিখিয়েছিলেন, প্লেটো তার ছাত্র ছিল। ফলে সেই জন্য আমরা বললাম যে সক্রেটিস দিয়ে শুরু হচ্ছে, কারণ প্লেটোর যে ভাবনা চিন্তা, প্লেটোর যে ফিলোসফির যে আইডিয়া, পুরোটাই কিন্তু সক্রেটিসের তৈরি করা। এই সক্রেটিস হচ্ছে গ্রিক ফিলোসফার, যিনি বলতে পারো যে ফিলোসফির একজন অন্যতম জনক, গ্রিক ফিলোসফির। এবং সক্রেটিসের ছাত্র হিসাবে প্লেটো যেটা করলেন সেটা হচ্ছে, সক্রেটিস তো শুধু ফিলোসফির কথা বলেছিলেন, প্লেটো কি করলেন, এই ফিলোসফিটাকে অ্যাপ্লাই করলেন মানে পলিটিক্যাল সায়েন্সে। রাষ্ট্র, সে সময় তো পলিটিক্যাল সায়েন্স বলে কিছু ছিল না তখন, রাষ্ট্র কি করে চলবে, রাজা বা যিনি রুলার থাকবেন তার কি বৈশিষ্ট্য হবে, এই সব নিয়ে তিনি ফিলোসফিক্যাল কনসেপ্ট দিলেন। তার মানে ফিলোসফির আওতায় আমরা রাষ্ট্রবিজ্ঞানকে চিনতে শিখলাম। প্লেটোর ছাত্র ছিলেন অ্যারিস্টটল। তিনি যেটা করলেন, তিনি হচ্ছেন প্লেটোর ওই ফিলোসফির কনসেপ্টকে পুরোপুরি বর্জন করলেন। প্রথমত তার ফোকাস থাকলো মানে পলিটিক্যাল সায়েন্স, এবং তার এই ফোকাসে তিনি ফিলোসফি নয়, বরং তিনি রিয়েলিটিকে গুরুত্ব দিলেন। যেখানে প্লেটো পুরোটাই আইডিওলজি কনসেপ্টের উপর নির্ভর করে তার ভাবনা চিন্তা দিয়েছিলেন, সেখানে অ্যারিস্টটল কিন্তু রিয়েলিস্টিক ভিউ প্রয়োগ করলেন। এবং রাষ্ট্রবিজ্ঞানকে প্রথম তিনি যেহেতু ফিলোসফির আওতা থেকে বার করে আনলেন, তার জন্য অ্যারিস্টটলকে আমরা বলি রাষ্ট্রবিজ্ঞানের জনক। অ্যারিস্টটলের তারপরে ছাত্র হচ্ছেন আলেকজান্ডার, নিশ্চয়ই জানো। আলেকজান্ডার কি করলেন, এরা যে তত্ত্ব দিয়েছিলেন, ভাবনা চিন্তা দিয়েছিলেন, সেটাকে তিনি একদম প্র্যাকটিক্যালি প্রয়োগ করেন। আমরা বলি যে রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিক হচ্ছে পলিটিক্স, তো সেই পলিটিক্সের যে প্রয়োগ সেটা আলেকজান্ডার ঘটালেন। তার মানে একটা খুব সুন্দর ক্রোনোলজি এখানে কিন্তু আমরা দেখতে পাবো। এই ক্রোনোলজিতে মেকিয়াভেলির কি ভূমিকা? মেকিয়াভেলির এখানে ভূমিকা এটাই, মেকিয়াভেলির আগে পর্যন্ত যত রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন তারা সবাই ঐশ্বরিক আওতায় বা রাষ্ট্রবিজ্ঞানে রিলিজিয়াস সেক্টরকে খুব বেশি করে প্রায়োরিটি দিতেন। এবং এই প্রায়োরিটি দেওয়ার ফলে রাষ্ট্রবিজ্ঞানকে বা আমাদের রাষ্ট্রের বিষয়পত্রকে, রাজাকে পোপ বা ধর্মগুরুর আওতায় রাখার একটা উদ্যোগ নেওয়া হতো। এটা
পুরোপুরি বর্জন করলেন মেকিয়াভেলি। মেকিয়াভেলি বললেন না, ধর্ম থেকে আমি বলছি না যে রাষ্ট্রকে আলাদা করতে, ধর্ম থাক, কোনো অসুবিধা নেই, কিন্তু এতদিন যেটা হচ্ছিল রিলিজিয়ান স্টেটকে নিয়ন্ত্রণ করছিল, এবার তা হবে না, এবার স্টেট রিলিজিয়ানকে নিয়ন্ত্রণ করবে। কেন? বলছে সাধারণ মানুষ তো ধর্মভীরু, তাই মানুষকে ধর্মের ভয় দেখিয়ে খুব সহজে রুল করা যায়। তাই রাজা তার রাজকার্য পরিচালনা করার জন্য যদি সেই ধর্মকে প্রয়োগ করেন তার নিজের সুবিধার্থে, তাহলে সেটা করা যাবে। কিন্তু আগের মতো রাজার বৈধতা পোপের দ্বারা নিয়ন্ত্রিত বা ধর্মীয় আওতায় থেকে রাজাকে কাজ করতে হবে, এই কনসেপ্ট পুরোপুরি তিনি বর্জন করলেন। এই যে তিনি করলেন, এটা তিনি কি করলেন, তিনি সেকুলারিটির কনসেপ্টটাকে নিয়ে আসলেন। এই যে সেকুলার কনসেপ্টকে তিনি আনলেন, যেটা কিনা পুরোপুরি সেকুলার নয়, কারণ রিলিজিয়ানকে তিনি বাদ দিতে বলেননি, তিনি রাখতে বলেছেন। এবং সেই রাখাটা কিরকম, রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রণে থাকা একটা সিস্টেম। তাহলে এখানে তার এই কনসেপ্টের জন্যই আমরা মডার্ন পলিটিক্যাল সায়েন্সের যে সূচনা, সেটা কিন্তু এই মেকিয়াভেলির হাত ধরেই বলি। তাহলে এইভাবে আমরা পুরো প্লেটো, অ্যারিস্টটল এবং মেকিয়াভেলি তিনজনের কনসেপ্টের মধ্যে আমরা যদি তুলনামূলক বিচার করি, তাহলে দেখবো মেকিয়াভেলির যে কনসেপ্ট তার সঙ্গে আমাদের ভারতবর্ষের একজন রাষ্ট্রবিজ্ঞানীর যথেষ্ট মিল আছে ভাবনা চিন্তা। তিনি আর কেউ নন, কৌটিল্য। কৌটিল্য যদিও প্লেটোর সমসাময়িক বা প্লেটোর থেকেও আগের ব্যক্তি, কিন্তু তার যে ভাবনা চিন্তা, অর্থাৎ তিনি যেরকম রাজার যে বৈশিষ্ট্য বা তিনি যেরকম আহ, প্রতিবেশী রাষ্ট্রের গুরুত্ব এগুলো বুঝিয়েছিলেন, সেই একই রকম কনসেপ্ট আমরা মেকিয়াভেলির মধ্যেও দেখতে পাবো। মেকিয়াভেলির আর একটা খুব রিয়েলিস্টিক কনসেপ্ট ছিল, সেটা হচ্ছে মেকিয়াভেলি বলছে রাজা সৎ হবে, চরিত্রবান হবে, এরকম হলে খুব মুশকিল। কারণ সৎ চরিত্রবান হলে তাকে যে কেউ ঠকিয়ে নেবে। রাজাকে হতে হবে পুরোপুরি সিংহের মতো শক্তিশালী আর শিয়ালের মতো ধূর্ত। তার জন্য সে সৎ চরিত্রবান, এটা সে দেখাবে যে সে সৎ, সে চরিত্রবান। আদপে কিন্তু তা নয়, আদপে সে একজন ধূর্ত, প্রচন্ড ধুরন্ধর একজন ব্যক্তি। কিন্তু তার এই ধুরন্ধরিতা, এটা কিন্তু সাধারণ মানুষ বুঝবে না, দেশের জনগণ বুঝবে না। দেশের জনগণ বুঝবে যে রাজা অত্যন্ত দয়ালু, খুব মায়া দয়া আছে, কিন্তু আসলে রাজার কিন্তু চেহারাটা অন্য হবে। তার মানে জনগণের সামনে তিনি একটা অন্য মুখ রাখতে বলছেন। এই ব্যাপারটা আজকের দিনে আমাদের রাজনীতিবিদদেরকে দেখলে খুব ভালোভাবে আমরা সেটা অবগত হতে পারি। আজকের দিনে আমরা দেখতে পাই যে আমাদের যে রাজার কনসেপ্টটা নেই, তার জায়গায় আমরা বিভিন্ন পলিটিশিয়ানদের বিষয়ে দেখতে পাবো। এবং সেই পলিটিশিয়ানদের ক্ষেত্রে আমরা কিন্তু এরকম দুরকম মুখ দেখতে পাই। তারা ব্যক্তিগত ক্ষেত্রে হয়তো অত্যন্ত কুটিল, অত্যন্ত ধুরন্ধর এবং অত্যন্ত চালাক ব্যক্তি, কিন্তু সামনে দেখায় অত্যন্ত সাদামাটা। উদাহরণ হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথাই আমরা বলতে পারি, যে তাকে দেখে মনে হয় তিনি হাওয়ায় চটি পরে ঘোরেন, তিনি একটা পাতি ওই ফুলিয়ার তাঁতের শাড়ি পরে তিনি ঘুরে বেড়ান। তো এগুলো হচ্ছে ওই ইমেজ তৈরি করা, যেটা জনমানসে থাকবে যে দেখো আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি পুরোপুরি একজন সাধারণ মানুষের মতো থাকেন, কোনো বড়লোকি কায়দা না নেই। আর হাওয়ায় চটি পরে, আমরা তাও চামড়ায় চটি পরে, উনি হাওয়ায় চটি পরেন এবং সেই সঙ্গে উনি শাড়ি ইউজ করেন, একদম নর্মাল কোনো দামি শাড়ি নয়। আর সেই সঙ্গে তিনি কিন্তু স্যালারিও নেন না, যেটাও রাজ্যের মানুষের জন্য তিনি স্যালারিটাও দান করে দিয়েছেন। তো এই যে জনমানুষের তার যে ভাবমূর্তি, মেকিয়াভেলি বলছে এইরকম ভাবমূর্তি থাকা উচিত। তাহলে জনগণের কাছে সেই রাজা অত্যন্ত একটা বেশ জনপ্রিয় একজন রাজা বা রানী হবেন, মানে যিনি আমাদের বর্তমানে, আমি যদি আমাদের রাজ্যের কথা বলি, সেখানে আমাদের মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা, এটা নিয়ে কোনো রকম কোনো সংশয় নেই। পশ্চিমবঙ্গে অন্যতম একজন জনপ্রিয় যদি পলিটিশিয়ান থাকে, তাহলে অবশ্যই সেটা একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই রয়েছে। কিন্তু এই জনপ্রিয়তার পেছনে তার কিন্তু সেই ইমেজ তৈরি করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেকিয়াভেলির কনসেপ্টের সঙ্গে তাহলে আজকালকার দিনের, আমি শুধু এখানে এক্সাম্পল মমতা বন্দ্যোপাধ্যায় দিলাম, তার মানে এটা যে নরেন্দ্র মোদীর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না তা নয়, নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও সেম দেখতে পাবো। সেখানেও তিনি বারবার এই কথা বলেন যে তিনি চা বিক্রি করতেন না, অল দ্যাট। তার কারণ হচ্ছে তার ইমেজটা তৈরি করতে চান যে আমিও তোমাদের মতো আম আদমি। এই ইমেজ তৈরি করার কনসেপ্টের সূচনা মেকিয়াভেলি করে দিয়েছেন। এছাড়া আমরা পরবর্তীকালে দেখব যে লক, রুশো, হবস, এদের যে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি রয়েছে,
সেই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতেও কিন্তু এই মেকিয়াভেলির ছবি বা ছায়া পড়েছে। কিরকম? মেকিয়াভেলি প্রথম মানুষের চরিত্র সম্পর্কে আইডিয়া দিয়েছিলেন এবং মানুষের চরিত্র আঁকতে গিয়ে তিনি কিন্তু কতগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্য সেখানে অ্যাড করেছিলেন। প্রথমত তিনি হিউম্যান নেচারকে আইডেন্টিফাই করেছিলেন। একটু নিচে আসি। তিনি বলেছিলেন যে হিউম্যান বিইং হচ্ছে সেলফিশ স্বাভাবিকভাবেই এবং সবসময় একটা কোনো কিছুকে লাভ করার আকাঙ্ক্ষার দ্বারা পরিচালিত, কোনো কিছুকে পেতে চায় এবং এই জন্য সে সবসময় তার মধ্যে একটা কিন্তু একটা প্রক্রিয়া চলে, যে প্রক্রিয়া তাকে সেলফিশ করে তোলে, অর্থাৎ আমি আমার আখেরটা গুছিয়ে নেব এরকম ভাবনার দ্বারা তারা পরিচালিত হয়। তো এটাকে তিনি ইউজ করলেন এবং তিনি বললেন যে যেহেতু মানুষ এরকম, তাই কোনো রাজাকে কিন্তু দেশের জনগণ খুব ভালো এটা মনে করা উচিত নয়। তাকে সবসময় মনে রাখতে হবে রাজা আজকে যে রাজা ভালো, কালকে তাকে কিন্তু জনগণ খারাপ বলে মনে করতে পারে। তাই রাজাকে সবসময় নিজের ভাবমূর্তিটা ঠিক রাখতে হবে এবং সেই সঙ্গে নিজের দাপট রাখতে হবে। যেমন আমরা বলি সম্পত্তি বাপের নয় দাপের, তো এখানে তিনি সেটাই বলছেন যে রাজার রাজত্ব করা সেটা কিন্তু তার দাপটের উপর নির্ভর করে। যে রাজা যত বেশি দোর্দণ্ড প্রতাপ, তত কিন্তু সেই রাজা জনপ্রিয় হবে এবং জনগণ সেই রাজাকে মানবে। সেই রাজা খুব সহজেই জনগণকে নিয়ন্ত্রণ করতে পারবে। এবং আজকালকার দিনে আমরা দেখবো যে আমাদের বিভিন্ন যে রাজনৈতিক নেতাদের যে ভূমিকা বা বিভিন্ন রাষ্ট্র নেতাদের যে ভূমিকা, সেখানে কিন্তু এই মেকিয়াভেলির যে ভাবনা চিন্তা তার যথেষ্ট প্রভাব পড়েছে। প্রত্যেকটা দেশের সরকার সবসময় চায় যে তাদের যে একচ্ছত্র যে আধিপত্য সেটা সবসময় কায়েম থাকুক। আজকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলছে আমাদের মিডিল এশিয়াতে এবং এই যুদ্ধ চলার পিছনেও কিন্তু সেই নিজের যে কর্তৃত্ব সেটাকে বজায় রাখা বা নিজের যে জিওপলিটিক্যাল যে আধিপত্য সেটাকে কায়েম রাখার কিন্তু একটা প্রচেষ্টা। তো সেই প্রচেষ্টার কথাই কিন্তু মেকিয়াভেলি বলে গেছেন। এছাড়া আমরা দেখব যে তিনি অনেকগুলো বিষয়কে আইডেন্টিফাই করেছেন যে একটা মানুষের বা দেশের যে জনগণ, সেই জনগণের সবসময় রাজা নিজের কথাও ভাববে না, জনগণের কথাও ভাববে, জনগণের যে সুবিধে কোনটাতে হবে সেটার উপর গুরুত্ব দেবে এবং সেই গুরুত্ব দেওয়ার বিষয়টাকে জনগণের মধ্যে আবার জানাতেও হবে যে রাজা এটা করলো। রাজার যে অ্যাক্টিভিটি সেটাকে কিন্তু জনমানুষের সামনে করতে হবে। রাজা কোনো কিছু লুকিয়ে করবে না, রাজা যা করবে সবারই সামনে করবে এবং বেশ জাঁকজমক করে করবে, যাতে যেটাই সে করবে সেটাকে সবাই বেশ গুরুত্বের সঙ্গে দেখে। আজকালকার দিনে আমরা দেখতে পাই যে সরকার কোন একটা কিছু ভিত্তিপ্রস্তর তৈরি করবে বা ভিত্তিপ্রস্তর সেটাকে শুরু করলো, সূচনা করলো, তো সেটা বেশ অনুষ্ঠান করে সেটাকে করা হয়। আজকে একটা সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নতুন একটা যদি ট্রেন দেয়, সেই নতুন ট্রেন দেওয়ার বিষয়টাকে একদম সুন্দর করে একটা প্রোগ্রাম আকারে নিয়ে আসা হয়। অর্থাৎ এক্স্যাক্টলি সরকারি যে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি, সেই ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি কিন্তু জনগণের জনগণের সামনে কিন্তু তুলে ধরতে হবে। তাহলেই জনগণকে বলা যাবে যে ওই রাজা এই কাজ করেছে, তাহলে ওই রাজাকেই সমর্থন করো। এক্ষেত্রে আমরা মেকিয়াভেলির যে বইয়ের কথা বলবো, প্রিন্স, এই প্রিন্স বইয়ের মধ্যে কিন্তু পুরো তার যে রাষ্ট্র সংক্রান্ত যে ভাবনা চিন্তা সেটা তিনি ডিসকাস করেছেন। স্পেশালি আমরা দেখব তিনি কতগুলো পার্টিকুলার বিষয়ের উপর ফোকাস করেছেন। নাম্বার 1, ফিয়ার ভার্সেস লাভ। তিনি বলছেন যে রুলার শুড আইডিয়ালি বি বোথ। তিনি যেমন ভালো মানুষ হবেন, তেমন তিনি আবার কিন্তু জনগণের কাছে বেশ মানে ভয় পায় জনগণ, সেরকম তার একটা অ্যাক্টিভিটিও থাকতে হবে এবং তার মধ্যে ধূর্ততা থাকবে এবং সেই সঙ্গে সিংহের মতো প্রতাপ থাকবে, যাতে সে অন্য কোনো রাষ্ট্রকে তার সীমার মধ্যে এন্টার করতে না দেয়। অর্থাৎ তার জন্য তাকে কি করতে হবে, সামরিক ক্ষমতাও তাকে কিন্তু অনেক বেশি রাখতে হবে। ইট ইজ সেফার টু বি ফিয়ার্ড দ্যান লাভড। তিনি বলছেন যে রাজাকে যত না মানুষ দয়ালু মনে করবে, তার থেকে যেন মনে করে রাজা খুব শক্তিশালী এবং রাজাকে যথেষ্ট ভয় করে। ঠিক ক্লাসের টিচারদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, ছোটবেলায় আমরা যখন ক্লাস স্কুলে পড়তাম দেখতাম যে যে টিচারকে সবাই স্টুডেন্টরা ভয় পায়, সেই টিচারকেই বেশি গুরুত্ব দেওয়া। অর্থাৎ ভালো টিচারকে না, সব থেকে যে রাগী টিচার খুব মানে যাকে সবাই ভয় পায়
সেই টিচার হচ্ছে সব থেকে ভালো টিচার। আর ভালো যে গল্প করে মজা করে হেসে খেলে পড়ায় তা সেটা সেরকম 4-5টা টিচার থাকতে পারে, কিন্তু ভয় পাওয়া টিচার যে হেড মাস্টারদের কিরকম হতে হয় বা হেড মিস্ট্রেসদের কিরকম হতে হয়, গম্ভীর হতে হয়, তিনি বেশ তাকে সবাই ভয় পাবে। হেড মিস্ট্রেস যদি এরকম বা হেড মাস্টার যদি এরকম অত্যন্ত হাসি খুশি হয়ে থাকে, তাহলে দেখবে সেই স্কুলের ছেলেমেয়েরা তাকে ভয় টয় পায় না। তো এক্স্যাক্টলি এখানেও তাই রাজার ক্ষেত্রেও তিনি সেই বৈশিষ্ট্যই আনতে বলেছেন যে রাজা যতটা না তিনি হাসি খুশি হবেন, তার থেকে অনেক বেশি তাকে যেন লোকে ভয় পায়, সেটার উপর বেশি ফোকাস করবেন। ইট ইজ সেফার টু বি ফেয়ার বললাম। আর সেই সঙ্গে হচ্ছে অ্যাপিয়ারেন্স অফ ভির্চু, যেটা আমি একটু আগে বলছিলাম, যে সে হয়তো নিজে খুব দয়ালু নয়, কিন্তু তাকে লোকজনকে দেখাতে হবে যে সে অত্যন্ত দয়ালু, সে মানুষের সাহায্য করে, সহানুভূতিশীল, খুব অনেস্ট, কোনো রকম ভাবে অসৎ কোনো কাজ তিনি করেন না, এবং ধার্মিক। তো এই বৈশিষ্ট্যগুলো তার কিন্তু থাকলে খুব মুশকিল। একজন রাজার মধ্যে যদি এই বৈশিষ্ট্যগুলো সত্যি সত্যি থাকে, তাহলে সে রাজাকে দুদিন স্যার বলো। স্যার বলছিলাম যে নন্দিতা জয়েন করতে চাইছি, জয়েন করে দিন ওকে। ও নিউজা জয়েন, আমি এটা অন করিনি না, এটা ওপেন করে রাখ। নইদা অডিও ঠিকঠাক পাচ্ছ? নন্দিতা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। সো মেকিয়াভেলির কনসেপ্ট হচ্ছে, মেকিয়াভেলি বলছে যে একজন রাজা তিনি কিন্তু একদম দয়ালু হবেন, সৎ হবেন, এরকম হলে মুশকিলের। তার কারণ হচ্ছে সেই রাজাকে খুব সহজেই তাহলে গদিচ্যুত করা যাবে। তাই রাজা আসলে হবেন অত্যন্ত ধূর্ত এবং অত্যন্ত ক্ষমতাশালী, অত্যন্ত মানে সবাই ভয় পাবে এরকম ধরনের কাজকর্ম তিনি করবেন, কিন্তু জনগণের চোখে তাকে কিন্তু এরকম রাখা যাবে না। জনগণের চোখে তিনি হবেন সৎ, তিনি হবেন অত্যন্ত দয়ালু, সহানুভূতিশীল, কিন্তু আসলে সেগুলো যেন তার বৈশিষ্ট্য না হয়। তার বৈশিষ্ট্যের মধ্যে সিংহের মতো যেমন পরাক্রম থাকবে, ঠিক তেমনই শিয়ালের মতো ধূর্ততা থাকবে। এভাবে তিনি কিন্তু একটা দ্বিমুখী অ্যাক্টিভিটিকে তুলে ধরতে বলেছেন, এবং এই তুলে ধরার কনসেপ্টটাকে বেস করে আমরা একটা নতুন ভাবনা চিন্তাকেও দেখতে পাবো, ইউজ করা হয়, টার্ম ইউজ করা হয় একটা, হচ্ছে মেকিয়াভেলিজম। মেকিয়াভেলিজম মানেই হচ্ছে এই দ্বিমুখী চরিত্র। তার মধ্যে একই সঙ্গে একটা চরিত্র থাকবে যেটা জনগণের সামনে তাকে প্রমোট করা হবে, জনগণের সামনে তাকে দেখানো হবে। আর একটা তার চরিত্র থাকবে যে চরিত্রটা তার অ্যাকচুয়াল চরিত্র, যেখানে তিনি অত্যন্ত ধূর্ত হবেন, অত্যন্ত তিনি চালাক হবেন, তিনি অসৎ, প্রয়োজনে অসৎ প্রক্রিয়া প্রয়োগ করবেন, এগুলো সবই তিনি ইউজ করতে পারেন। নেক্সট হচ্ছে ইউজ অফ ফোর্স অ্যান্ড ডিসেপশন, যেটা আমি এখনই বলছিলাম, যে রাজাকে সবসময়, প্রিন্সকে সবসময় দুরকম বৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে। অর্থাৎ তিনি একই সঙ্গে যেমন লায়নের মতো স্ট্রেংথফুল হবে, ঠিক তেমনই তিনি আবার ফক্সের মতো অত্যন্ত ধূর্তও হবেন। The Machiavellism is a personality trait characterized by interpersonal ম্যানিপুলেশন অর্থাৎ কি করবেন, আর cynical disregard for morality and a strategic focus on self-interest and personal gain। জনগণের সামনে সে যাই হোক না কেন, আদপে কিন্তু তাকে অত্যন্ত সুচারু প্রক্রিয়াতে এমন একটা মানে মানুষের কাছে একটা ভাবমূর্তি রাখতে হবে, যে ভাবমূর্তিকে দেখে যে কেউ তার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যাবে। এবং পার্ট অফ দ্য ডার্ক ট্রায়াড, তিনি বলছেন, অ্যালং উইথ নার্সিসিজম অ্যান্ড সাইকোপ্যাথি কনসেপ্ট, তিনি এটাকে ইনভলভ করাবেন এভাবে যে অন্য কোনো বিরোধী ক্ষমতা তাকে খুব সহজেই তাকে গদিচ্যুত করবেন না, বা প্রতিবেশী কোনো রাষ্ট্র তার রাষ্ট্রের উপর তাকে বা তার রাষ্ট্রকে খুব সহজেই অকুপাই করবে না, এরকম একটা অ্যাক্টিভিটি তার মধ্যে তৈরি রাখবে। এই ডার্ক ট্রায়াড বলতে তিনি তিনটে বিষয়কে ইন্ডিকেট করেছেন। নাম্বার 1, যেটা মেকিয়াভেলিজমের কথা বলছিলাম, যে একই সঙ্গে তিনি স্ট্র্যাটেজিক্যাল এবং ম্যানিপুলেটিভ কনসেপ্ট দুটোকেই প্রয়োগ করবেন। অর্থাৎ জনমোহিনীকর রাজা যেমন হবেন, সেই সঙ্গে তিনি কিন্তু স্ট্র্যাটেজিক্যালিও সেই রকম লেভেলের মানুষ হবেন, যাকে খুব সহজেই
হারানো সম্ভব নয়। অন্যদিকে তিনি সাইকোপ্যাথি কনসেপ্টকে প্রবণতা ল্যাক অফ এমপ্যাথি, অর্থাৎ তার মধ্যে সবসময় একটা কোনো ক্ষেত্রে তাকে অবদমন করা যাবে না, বা কোনো ক্ষেত্রে তাকে তাকে কোন সহজেই কেউ নিয়ন্ত্রণ করবে এরকম তার বৈশিষ্ট্যের মধ্যে থাকবে না। আর সেই সঙ্গে তিনি নিজের যে রাজ্য, নিজের যে দেশ, সেই দেশকে রক্ষা করার জন্য তার যে যাবতীয় যে বৈশিষ্ট্যগুলো থাকা উচিত, অর্থাৎ তার তার সামরিক ক্ষমতাকে অত্যন্ত পাওয়ারফুল করতে হবে, তাকে নিজে থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরগুলোকে নিজে থেকে দেখতে হবে, মধ্যে মধ্যে তাকে প্রয়োজনে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ সংশোধন করতে হবে, প্রয়োজনে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের সঙ্গে তাকে বন্ধুত্ব করা হোক সেটা করতে হবে। তো এই যাবতীয় বৈশিষ্ট্যগুলো তার মধ্যে থাকতে হবে। এভাবে স্যার, ম্যাকিয়াভেলি, সাইকোপ্যাথিটা আরেকবার একটু বলবেন? বলো একবার। সাইকোপ্যাথি যে পয়েন্টটা আছে ওটা আরেকবার একটু রিপিট করুন, যে কি বলতে চাইছে। সাইকোপ্যাথি মানে হচ্ছে তিনি এমন একটা জনমানুষের মধ্যে এমন একটা ভাবমূর্তি রাখবে, যেটা যেটা আমরা হয়তো দেখবো যে তিনি অত্যন্ত দয়ালু, কিন্তু আসলে তার মধ্যে দু রকমের কনসেপ্ট থাকবে। যে দু রকমের কনসেপ্টের মধ্যে একদিকে তিনি যেমন তার যে মানে তার যে রাষ্ট্রের যে জনগণ, সেই জনগণের প্রতি যাতে তাদের যে এমপ্যাথি থাকা, যে মানে অন্যজনের কোনো সমস্যা হলে সেই সমস্যার প্রতি তার যে লক্ষ্য করবেন খুব বেশি এরকম নয়, বরং তিনি চেষ্টা করবেন তার রাষ্ট্রকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, তাতে যদি জনগণের কিছু ক্ষেত্রে এমপ্যাথি কম পড়ে তাহলে সেটাও তিনি সেটাকেও মানে প্রিন্সের ক্ষেত্রে সেটাকেও মান্যতা দেওয়া হচ্ছে। আর একটা হচ্ছে তিনি জনগণের কোনো কাজকর্মের প্রতি উদাসীন কোনো মনোভাব রাখবেন না, বরং তিনি চেষ্টা করবেন যাতে সেটাকে যতটা সম্ভব সেটাকে সলভ করা যায়। রাষ্ট্রের কোনো জনগণের কোনো সমস্যা হলে সেই সমস্যাকে তিনি চেষ্টা করবেন সলভ করতে, এবং সেইগুলো করার ক্ষেত্রে তিনি কিন্তু মানে ব্যাকগ্রাউন্ডে করবেন এরকম নন। যদি কোনো জনগণের কোনো সমস্যাকে তিনি সলভ করেন, তাহলে সেই সলভ করার বিষয়টাকেও তিনি অত্যন্ত আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে করবেন, যাতে রাষ্ট্রের যারা মানুষজন রয়েছে তারা জানবে যে রাজা অত্যন্ত ভালো, তাই জনগণের কোনো সমস্যা হয়েছে সেই সমস্যায় রাজা নিজেই ঝাঁপিয়ে পড়েছে। তো এই হচ্ছে সাইকোপ্যাথির কনসেপ্ট। নন্দিতা ক্লিয়ার? একদিকে রাজা উম, খুব ধূর্ত হবেন, দরকার পড়লে জনগণকে কন্ট্রোল করবেন, দমন করবেন। আবার অন্যদিকে তিনি জনগণের কল্যাণ করবেন, মানে ডুয়েল ক্যারেক্টার প্লে করছে বলেই সাইকোপ্যাথি, এক্স্যাক্টলি, তাই এবং তো? সব থেকে বড় কথা এক্স্যাক্টলি, আর সব থেকে বড় কথা এখানে তিনি সেলফিশও হবেন, মানে জনগণকে দেখাচ্ছেন তিনি একদম জনগণের স্বার্থে সব কাজ করছেন, কিন্তু আলটিমেটলি তা নন। তিনি নিজের প্রতি বেশি গুরুত্ব দেবেন। প্রকৃত প্রকৃত রাজার যে চরিত্র আর সামনে দেখানো যে চরিত্র, দু রকমের চরিত্র তার মধ্যে থাকছে। তো দ্যাটস ওয়াই এটাকে সাইকোপ্যাথি বলে ইন্ডিকেট করা হচ্ছে। ওকে স্যার। নিজেকে শ্রেষ্ঠ মনে করবে নিজেদেরকে বাকিদের থেকে, এটা নিজের মনে থাকবে, কিন্তু এটা কিন্তু বাকিদের সামনে দেখাবে না। এটা তার মনে থাকবে যে তিনি শ্রেষ্ঠ, তিনি অন্য কাউকে পাত্তা দেন না। কিন্তু যখন দেখবে যে আহ, তুমি নর্মালি এখন পলিটিশিয়ানদের কথা বলতে পারো, একজন পলিটিশিয়ান যিনি অত্যন্ত উঁচু ধর্ম মানে উঁচু বর্ণের মানুষ, তো তিনি কোনো নিচু জাতকে ছুঁয়েটেও দেখেন না, অ্যান্ড সেটা তিনি ব্যক্তিগত ক্ষেত্রে তাই করেন। কিন্তু ভোটের আগে দেখা যাবে যে সে হরিজনদের বাড়িতে গিয়ে দুপুরে লাঞ্চ করে এলো, মিডিয়াতে সেটা ঘটা করে দেখানো হচ্ছে যে এই যে খাচ্ছে দলিতদের বাড়িতে গিয়ে অমুক নেতা বা অমুক মন্ত্রী গিয়ে খেয়ে আসছে। দেখা যাবে যে খাবারটা হয়তো সেই নিজে বাড়ি থেকে নিয়ে এসেছে, শুধু তার বাড়িতে বসে সেটাকে খাচ্ছে, কিন্তু আলটিমেটলি মিডিয়ার সামনে দেখানো হলো যে দেখো দলিতদের বাড়ি থেকে খেয়ে এলো। এখন দেখতে হবে একাধিক, এখন নর্থ ইন্ডিয়ার প্রচুর এই ব্যাপারটা তো অনেক বেশি স্ট্রং। আমাদের ওয়েস্ট বেঙ্গলে অত জাতি ভিত্তিক মানে যে
মানে বিষয় বা পলিটিক্সে জাতিকে, ছোট জাতি বড় জাতি অত ফলো হয় না। বিহার থেকে এটা স্টার্ট হয়, বিহারে, ইউপিতে, রাজস্থানে, প্রত্যেকটা স্টেটে এটা রয়েছে। এবং সেখানে দেখা যায় যে রাহুল গান্ধী গিয়ে দলিতদের বাড়িতে গিয়ে খেয়ে আসছে। এই কদিন আগে লাস্ট যে বিহারের ইলেকশন দেখছিলাম, যে বিহারে ইয়েস। ওই মাখনা তৈরি হয়, সেই মাখনা তৈরি হয় সেই সব লোকজনের বাড়িতে গিয়ে রাহুল গান্ধী ভিজিট করছে। কিন্তু দেখা যায় যে বছরে ৩৬৫ দিনে সে তার কোনো পাত্তা নেই, কিন্তু লোকজনের সামনে ভাবমূর্তি তৈরি করার জন্য তারা এইসব কাজকর্ম করে। আজকে আমরা দেখবো যে রাঘব চাড্ডা, দেখবে লাস্ট লোকসভার যে বাজেট পেশ হয়েছে সেটা নিয়ে তিনি দারুণ দারুণ স্টেটমেন্ট দিয়েছেন, এবং তার যারা পিআর এ কাজ হুম। করে তারা সব রাঘব চাড্ডা নিয়ে বাংলায়, ইংরাজিতে, হিন্দিতে বিভিন্ন রকম স্টেটমেন্ট দিয়ে দিয়ে ফোকাস করছে, এবং রাঘব চাড্ডা যেগুলো বলেছে সেগুলো নিয়ে কথা বলছে। কিন্তু এই রাঘব চাড্ডা আজ থেকে ৫-৬ বছর আগে দেখবো যে তার বিরুদ্ধে অলরেডি কিন্তু করাপশনের চার্জ আছে। তিনি বিভিন্ন রকম সংস্থা, যেমন আমাদের পশ্চিমবঙ্গে দেখবো যে ওই মিঠুন চক্রবর্তী এন্ড অল দ্যাট, এরা সব ওই সারদা কাণ্ডে যুক্ত ছিল, বিকজ তাদেরকে বিভিন্ন পদ দেওয়া হয়েছিল এবং সেই পদের অনুযায়ী তাদেরকে টাকা দেওয়া হয়েছিল। সেরকমই রাঘব চাড্ডা এরকম বিভিন্ন সংস্থার সঙ্গে ছিল, এবং সেই সংস্থাতে তিনি মানে মোটা রকমের মাইনে পেতেন। তাহলে আজকে তার ভাবমূর্তি পুরো চেঞ্জ। ভাবমূর্তি আসলে তৈরি করা হয়। আজকে যে ভাবমূর্তি একটা কারো রয়েছে, সেই ভাবমূর্তি ২ মিনিটের মধ্যে চেঞ্জও করে দেওয়া যায়। আমরা খুব ভালো এক্সাম্পল পাবো অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়াল মনে করা হতো যে মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে ক্লিনেস্ট একজন সিএম, এবং সেই ক্লিনেস্ট সিএম এর বিরুদ্ধে দেখা গেল যে চার্জেস দিয়ে দিল, এবং তার শুধুমাত্র মুখ্যমন্ত্রিত্ব পদই গেল না, সরকারই শুধু গেল না, তার সঙ্গে সাথে পলিটিক্যাল কেরিয়ারটাও পুরো শেষ। নাও সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিচ্ছে যে তিনি পুরো ক্লিন চিট, তার কোনো রকম অন্যায় নেই। ভাবমূর্তি তো অলরেডি গেল, আবার যদি তাকে ভাবমূর্তি তৈরি করতে হয় তাহলে আবার তাকে নতুন করে তৈরি করতে হবে। তো আজকালকার দিনে পলিটিশিয়ানদের আমরা এই দুমুখ অ্যাক্টিভিটি দেখতে পাই, এবং আমরা দুমুখ অ্যাক্টিভিটি থেকে যথেষ্ট রকমের সমালোচনা করি যে এটা ঠিক নয়, কিন্তু মেকিয়াভেলি বলছে না, এটাই ঠিক। তুমি বলো না, একজন সাধারণ গোবেচারা মানুষকে যদি তুমি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী পদে দাও, তাহলে সেই লোকটাকে কদিন সেই পদে থাকতে পারবে সে? ২ দিন পরে দেখা যাবে পলিটিক্স করে তাকে ঠিক এদিক ওদিক করে সেখান থেকে বের করে দিচ্ছে। তাই মেকিয়াভেলি বলছে না, কি বলছো? যারা রুলার হবে, রুলারটা হবে অত্যন্ত চতুর, অত্যন্ত মানে ধুরন্ধর একজন ব্যক্তি, এবং তার দুরকম চেহারা থাকবে। একটা থাকবে তার ব্যাকগ্রাউন্ডের চেহারা, যেটা দিয়ে সে অ্যাকচুয়ালি কাজ করবে, আর একটা থাকবে সামনের চেহারা, যেটা দেখে সবাই তাকে পপুলারিটি দেবে। এইভাবে দুরকম যে চরিত্র সেটাকেই এখানে ইন্ডিকেট করা হয়েছে। তাই বলছে যে একদিকে তিনি যেমন আত্মগরিমার উপর ফোকাস করবেন, নিজের প্রতি মানে সেলফিশ হবেন, এবং নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ মনে করবেন, এবং সবসময় তার ভাবনা থাকবে, ইচ্ছা থাকবে যে তার সবাই প্রশংসা করুক, সবাই তার কথা বলুক, তার গুণ গাক। অন্যদিকে তিনি আবার অত্যন্ত ধূর্ত হবেন, সবসময় তিনি চেষ্টা করবেন চালাকি করে সবকিছু কার্য সিদ্ধ করতে। তিনি চেষ্টা করবেন তার নিজস্ব স্বার্থকে যে কোনো প্রকারে প্রোটেক্ট করতে, এবং নৈতিকতার উপর বেশি গুরুত্ব দেবেন না। নৈতিকতা ভার্মে যায়। মেন কাজ হবে তার হচ্ছে তার যে ব্যক্তিগত লাভ, তার দলের লাভ, বর্তমানে তো দলের লাভ, তখন তার দল নয়, তখন হচ্ছে রাজা নিজের লাভের কথা বেশি গুরুত্ব দিয়ে দেখবে, এবং সেই সঙ্গে তার মধ্যে অপরাধ বোধ একদম থাকবে না। তিনি কখনোই মনে করবেন না যে তিনি কোনো অন্যায় করলেন। কারোর প্রতি তার সহানুভূতি খুব বেশি করে থাকবে না। বিশেষ করে তার এমন কিছু আক্রমণাত্মক অ্যাক্টিভিটি থাকবে, যে আক্রমণাত্মক অ্যাক্টিভিটি দেখে বাকিরা তার থেকে শতগুণ মানে শতহস্ত দূরে থাকার চেষ্টা করবে। মানে সিম্পলি তাকে ভয় পাবে, মানে বলি না আমরা ভয়ে ভক্তি, তো তাকে দেখে যেন লোকজন তাই করে। এবং অন্যের সেন্টিমেন্ট সম্পর্কে তিনি হবেন চরম একজন উদাসীন ব্যক্তি। অন্যের সেন্টিমেন্টের তার কাছে কোনো দাম থাকবে না, ভ্যালুলেস থাকবে। তো ওগুলোই এখানে বলা হয়েছে, ল্যাক অফ এমপ্যাথি, রিমর্স,
ক্যালাস থাকবেন, ওই যে জনগণের জনগণের অনুভূতির প্রতি তার কোনো কোনো রকম গুরুত্ব থাকবে না, সে বিষয়ে তিনি উদাসীন থাকবেন। তো এই হচ্ছে আমাদের তিনটে কনসেপ্ট। একটা হচ্ছে মেকিয়াভেলিজম, যেটা হচ্ছে তার ওই ধূর্ততার কথা বলছে এবং তার ব্যক্তিগত স্বার্থকে রক্ষা করার জন্য নৈতিকতাকে তিনি গুরুত্ব দেবেন না, এটাকে ইন্ডিকেট করছে। একটা হচ্ছে সাইকোপ্যাথি, যিনি হচ্ছেন বেসিক্যালি সহানুভূতিহীন একজন ব্যক্তি, অপরাধ বোধ তার থাকবে না, অপরাধ তিনি কোনো করছেন এটা তার মনে হবে না। তিনি আক্রমণাত্মক আচরণ করতে পছন্দ করবেন এবং আক্রমণাত্মক অ্যাক্টিভিটি করেন বলেই লোকজন তার থেকে দূরত্ব মেনটেন করবে, মানে বাকিরা তাকে ভয় পাবে, ভয়ে ভক্তি করবে, এবং অন্যের অনুভূতির প্রতি তার কোনো রকম গুরুত্ব থাকবে না, তিনি সে বিষয়ে পুরোপুরি উদাসীন থাকবেন। আর নার্সিসিজম বলছে যে নিজের প্রতি বেশি করে ভালোবাসা থাকবে, ওয়ান কাইন্ড অফ সেলফিশ আমরা বলতে পারি। নিজের আত্মগরিমার উপর অত্যন্ত গর্ব হবে, নিজেকে অন্যদের থেকে সবসময় শ্রেষ্ঠ মনে করবে, সবসময় নিজের প্রশংসার দাবি করবে এবং চাইবে যে লোকজন তার গুণ করবে। তো এই হচ্ছে আমাদের ডার্ক টায়ারের কনসেপ্ট। পুরোটা ক্লিয়ার রিমা এবং নন্দিতা? ইয়েস স্যার, হ্যাঁ থ্যাংক ইউ। স্যার। নেক্সট হচ্ছে থিওরি অফ পাওয়ার অ্যান্ড পলিটিক্যাল। আচ্ছা নন্দিতা, তুমি তো একটু পরে জয়েন করেছো, সো তার আগে আমি ওই প্লেটো এবং অ্যারিস্টটলের কন্টেস্টটা টেনে তারপরে মেকিয়াভেলিটা বলছিলাম। তো প্লেটো আর অ্যারিস্টটল তো তুমি পরীক্ষাও দিয়েছো, যেটা রিমা এখনো দেয়নি। তো প্লেটো এবং অ্যারিস্টটল থেকে তোমার কি কোনো কোয়ারিজ রয়েছে? যদি থাকে সেটাও জিজ্ঞেস করে নিও, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর প্লেটো অ্যারিস্টটলের কোশ্চেন তুমি দুটোই কোশ্চেনও দিয়েছিলে, তুমি আনসারও দিয়ে দিয়েছিলে তো? হ্যাঁ, আমি দুটোই সলভ করে আপনাকে পাঠিয়ে আমি চেক দিয়েছিলাম। করে দিয়েছি তো, দুটোই আনসার কি আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম, না তোমায় আনসার পাঠিয়ে আপনি, দিয়েছিলাম? না, আপনি দুটো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আনসার আপনি গ্রুপেই দিয়ে দিয়েছিলেন। আচ্ছা, তাহলে আজকে মেকিয়াভেলি যে করাচ্ছি এটারও প্রশ্ন আজকে আমি দিয়ে দেবো, আর আবার যেরকম আনসার করে দিলে আমি গ্রুপে আনসারও দিয়ে দেবো, ঠিক আছে? ওকে নেক্সট হচ্ছে থিওরি অফ স্যার, পাওয়ার। আমাদের কনফুসিয়াসটা একটু দিয়ে দেবেন। ওটা ওই প্লেটোর আগে যে কনফুসিয়াস আছে সিলেবাসে। প্লেটোর আগে ওটা রয়েছে। কনফুসিয়াসটা আসলে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট নয়, অ্যাকচুয়ালি এটা আমাদের মানে আমাদের চাইনার বিষয়, তো এটা ওয়েস্টার্ন পলিটিক্যাল থট নয়, বাট ওখানে রেখে দিয়েছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের মধ্যে। তো আমরা এই ক্রোনোলজিটা একটু ফলো করে নিই, প্লেটো, অ্যারিস্টটল, মেকিয়াভেলিয়ান, তারপরে হচ্ছে হবস, লক, রুসো, এন্ড দেন আমরা কনফুসিয়াস, তারপরে আরো যেগুলো আছে সেগুলো আমরা করব, ঠিক আছে? ওকে। কনফুসিয়াসটা মানে এদের সঙ্গে যায় না, এটা আমাদের সিলেবাসে রাখা হয়েছে নেটের ঠিকই, কিন্তু কনফুসিয়াসটা একটু অন্যরকম কনসেপ্ট, যেটা আমরা কনফুসিয়াসের সঙ্গে যদি কৌটিল্যটা করি তাহলে সেটা অনেক বেশি মানে রিলেটেড হয়। তো এই হ্যাঁ, ঠিক আছে স্যার, যেটা আপনি, সেটা হয়ে যেতে পারে, তারপরে করা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। থিওরি অফ পাওয়ার অ্যান্ড পলিটিক্যাল স্টেবিলিটি কনসেপ্ট তিনি দিয়েছেন। মেকিয়াভেলি সবসময় চেয়েছেন যে রাজা অত্যন্ত পাওয়ারফুল হোক, রুলার্স যদি শক্তিশালী না হয় তাহলে তার আধিপত্য করার কোনো হয় না। তিনি বলছেন আধিপত্য করতে গেলে তার ক্ষমতার প্রয়োজন, যদি ক্ষমতাহীন হন তার মানে তার আধিপত্য করারও কোনো গুরুত্ব নেই। তাই সবসময় চেষ্টা করতে হবে যে তার যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটাকে অত্যন্ত পাওয়ারফুল করা, একই সঙ্গে আবার সেই লোক দেখানো, যতটা না পাওয়ার আছে তার থেকে বেশি দেখাতে হবে যে তার অনেক পাওয়ার আছে, যাতে তার পাওয়ার আছে এটা দেখেই বাকিরা তার থেকে তার সঙ্গে যুঝতে ভয় পায়। এক্ষেত্রে তিনি বলছেন দুরকম কনসেপ্ট থাকবে। একটা হচ্ছে কিছু থাকবে যেগুলো হচ্ছে অতীত থেকে পাওয়া, সেই ধরনের কিছু ঐতিহ্যবাহী কনসেপ্ট, আর কিছু থাকবে নতুন করে এস্টাবলিশ করা কিছু বিষয়পত্র। উদাহরণ হিসেবে আমরা বলবো যে কোন একটা রাজার বা কোন একটা রাজত্বের আন্ডারে
তার তো একটা সামরিক ক্ষমতা থাকবে, তো সেই মিলিটারি স্ট্রেংথ যেটা রয়েছে সেটাকে আমরা ইন্ডিকেট করতে পারি। কিন্তু এই মিলিটারি স্ট্রেংথের আগে হয়তো তারা তরোয়াল দিয়ে যুদ্ধ করতো, কিন্তু আজকে এই 2026 সালে কি তরোয়াল দিয়ে যুদ্ধ হয়? এখন কিসের যুদ্ধ হয় বলো, তোমাদেরকে জিজ্ঞেস করলাম। বন্দুকের। বন্দুকের? স্যার এখন তো পাওয়ারের যুদ্ধ হয়, আবার এখন নিউক্লিয়ার ওয়ার যুদ্ধ হচ্ছে, আবার ডিজিটাল ওয়ারও হচ্ছে, সব রকমই আছে আর কি। আচ্ছা, নিউক্লিয়ার ওয়ার হচ্ছে। নিউক্লিয়ার ওয়ার কোথায় হয়েছে লাস্ট? নিউক্লিয়ার ওয়ার যেটা হয় সেটা হচ্ছে মেন্টালি হয়। কোনো কান্ট্রি নিউক্লিয়ার উইপেন তো ইউজই করতে পারে না। নিউক্লিয়ার উইপেনের ওই ইউজ একবারই হয়েছে, আমেরিকা করেছে এগেনস্ট জাপান, ব্যাস শেষ। হ্যাঁ, আর কোনো কান্ট্রি ওয়ার ক্রাইটেরিয়া থ্রু দিয়ে নিউক্লিয়ার কোনো উইপেন ইউজ করেনি। তো ওটাকে আমরা নিউক্লিয়ার ওয়ার যেটা বলবো সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক ওয়ার, সাইকোলজিক্যাল নিউক্লিয়ার ওয়ার, বাট ডিরেক্টলি নিউক্লিয়ার ওয়ার হয় না। আর তোমরা যেটা বললে ডিজিটাল ওয়ার, ডিজিটাল ওয়ার বলতে কোনটাকে ইন্ডিকেট করলে? স্যার ডিজিটাল ওয়ার অ্যাকচুয়ালি আমি ঠিক এক্স্যাক্টলি কনসেপশনটা জানি না, আমি আপনাকে জিজ্ঞাসা করতাম যে মানে আমরা কোন দিকটাকে বলছি, মানে কোন দেশের রিসোর্স কে ক্যাপচার হয়ে যেতে পারে, এইটা একটা ভয়, এটাও কি ডিজিটাল ওয়ার হতে পারে? আপনি একটু গাইড করে দিন তাহলে ভালো হবে। ডিজিটাল ওয়ার মানে দু রকমের হয়। একটা হচ্ছে তুমি যদি বলতে পারো যে বিভিন্ন কান্ট্রির যে ডিজিটাল অ্যাক্টিভিটি সেগুলোকে নিয়ন্ত্রণ করা, যেটা আমরা দেখবো যে বিভিন্ন হ্যাকারসদের থ্রু দিয়ে কান্ট্রির বিভিন্ন রকম ডিজিটাল যে ইনফরমেশন সেগুলোকে নিয়ে দু রকম হয়। সেটা একটা হচ্ছে রং ইনফরমেশন প্রোভাইড করা হলো, যেটা তার কাছে রং ইনফরমেশন গেল এবং তার রেসপেক্ট থেকে সে কিছু একটা ভুল স্টেপ নিয়ে ফেললো, সেটা একটা হয়। আর একটা হয় তার ইনফরমেশন নিয়ে আমি কালেক্ট করে নিলাম, করে নিয়ে আমি সেই মতো করে সুবিধে গ্রহণ করলাম। যেমন রিসেন্টলি আমরা দেখবো যে ইরানের যে আহ, রাষ্ট্রপ্রধান তাকে মেরে ফেলা হয়েছে। কিভাবে মেরে ফেলা হয়েছে? তো অবভিয়াসলি আমরা জানি যে প্রত্যেকটা কান্ট্রির নিজস্ব কিছু গুপ্তচর সংস্থা থাকে, গুপ্তচর বাহিনী থাকে। সেই গুপ্তচর বাহিনীদের কাজই হচ্ছে অন্য কান্ট্রির যাবতীয় ঠিকুজি কুষ্টির খোঁজ রাখা, এবং সেই শুধু খোঁজ রাখা নয়, সেই খবরগুলো প্রতিনিয়ত নিজের দেশকে সেন্ড করা। তো সেই রকম অ্যাক্টিভিটিতে আমরা ডিজিটাল যে বিভিন্ন ডকুমেন্ট রয়েছে, ডিজিটাল যে ইনফরমেশন রয়েছে, ডেটা রয়েছে, সেগুলোকে কালেক্ট করতে পারি, এবং সেই কালেক্ট করার থ্রু দিয়ে দেখবো যে কোনো একটা কান্ট্রি কোনোভাবে আমি সমস্যায় ফেললাম বা কোনো একটা কান্ট্রি কোনো অসুবিধার সম্মুখীন হলো, তো সেটাকে আমি ডিজিটাল ওয়ার হিসেবে ইন্ডিকেট করতে পারি। হ্যাকিং এর মাধ্যমে আরেকটা যেটা করা হয় যেটা হচ্ছে সিভিলিয়ানদের বিভিন্ন রকম ব্যাংকিং সমস্যার মধ্যে ফেলা হয়। এটার ক্ষেত্রে আমরা নর্থ কোরিয়ার হ্যাকাররা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট টপেস্ট এই মুহূর্তে, যারা হচ্ছে গোটা ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে এরকম ব্যাংকিং সেক্টরে ফ্রড করে তাদের কাছ থেকে কোটি 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 টাকা আত্মসাৎ করে। তো সেটাকে যদি আমি একদম একটা অর্গানাইজড ওয়েতে করে থাকি এবং কোন একটা পার্টিকুলার কান্ট্রিকেই আমি বারবার হিট করি, তাহলে দেখা যাবে যে সেটা স্ট্র্যাটেজিক্যালি কোন একটা কান্ট্রি আর একটা কান্ট্রিকে পুরোপুরি অক্ষম করে দেওয়ার জন্য এটা করছে, তো সেটাকেও আমরা ডিজিটাল ওয়ার বলতে পারি। সো ডিজিটাল ওয়ার ইজ আ নট আ সিঙ্গেল ওয়ে। ডিজিটাল ওয়ারের বিভিন্ন ওয়ে আছে, এবং সেই ওয়েগুলোকেই এক্সাম্পল দিতে পারো। কিন্তু কোন একটা কান্ট্রির রিসোর্সকে কোন একটা কান্ট্রি নিয়ন্ত্রণ করছে, এটাকে আমি কি করে ডিজিটাল ওয়ার বলবো? না, এটা কোনো ডিজিটাল ওয়ারের কনসেপ্ট নয়, বরং এটা আমরা জিওপলিটিক্যাল ওয়ার বলতে পারি। ওকে? ওকে। আচ্ছা, আর স্যার ডিজিটাল ডিপ্লোমেসিটা তাহলে কি বলবো, মানে ডিজিটাল ফরেন পলিসি বা ডিজিটাল ডিপ্লোমেসি? ডিজিটাল অ্যাক্টিভিটি মানে সেটা কোনো ইলেকট্রনিক্স ওয়েতে হবে, কোনো ইলেকট্রনিক্স মাধ্যমের থ্রু দিয়ে হবে, সামনাসামনি নয়। এরকম কাজকর্ম, এরকম কোনো অ্যাক্টিভিটি। ওকে। আচ্ছা, থিওরি অফ পাওয়ার অ্যান্ড পলিটিক্যাল স্টেবিলিটি নিয়ে মেকিয়াভেলির বক্তব্য। মেকিয়াভেলি যে ক্ষমতা তত্ত্ব দিয়েছেন সেটা বেসিক্যালি দুটো দিক আছে। একটা হচ্ছে কিভাবে ক্ষমতা অর্জন করতে হবে সেটা নিয়ে তিনি জ্ঞান দিয়েছেন। ক্ষমতা অর্জন করলে তো হলো না, ক্ষমতাকে ধরে রাখতে হবে, তাহলে সেটা আরেকটা গুরুত্বপূর্ণ দিক, যে ক্ষমতাকে অর্জন করা এবং সেটাকে ধরে রাখা। আর তৃতীয় দিক হচ্ছে
রাষ্ট্রকে আগের থেকে আরো শক্তিশালী কি করে করা যায়। তাহলে এই 3 রকম অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা দেখব একটা রাষ্ট্র তার ক্ষমতাকে বাড়াতে পারে। তাই এটাকে মেকিয়াভেলি বলছেন ফ্রিডম অফ পাওয়ার, বা আমরা বলতে পারি যে মুভমেন্ট করা টুয়ার্ডস দ্য পাওয়ার, ক্ষমতার পাওয়ার জন্য সংগ্রাম করা, ক্ষমতা পাওয়ার জন্য মুভমেন্ট করা। এবং এই ক্ষেত্রে তিনি নৈতিকতাকে ফলো করতে বলেননি। মানে আমরা বলি না যে যুদ্ধের সময় পেছনে ছুরি মারা উচিত নয়, তরোয়ালে দুজনে মারামারি হচ্ছে, তো তরোয়ালে যদি পেছনে কেউ মারে তরোয়াল দিয়ে, তাহলে বলবো যে এটা যুদ্ধের নীতি লঙ্ঘন হলো। তো আমরা এটাও আবার বলি যে যুদ্ধে কোনো নিয়ম বলে কিছু নেই, সবই নিয়ম, ধূর্ততাও নিয়ম, পেছন দিয়ে ছুরি মারাটাও নিয়ম। তাই এখানে মেকিয়াভেলিও বলছে যে এখানে নৈতিকতার ওসব দিয়ে নেই যে তুমি সামনাসামনি তরোয়াল দিয়ে মারামারি করছো বলে পেছনে তো ওরকম অন্য লোককে দিয়ে তাকে মারাতে পারবে না, এরকম নয়। তুমি তাকে যেরকম ভাবে ধূর্ততার মাধ্যমে তাকে হারাতে হবে, সে হারাতে হবে এই বাস্তবতাটার উপর জোর দাও। তাই সেখানে তুমি তাকে সামনে তরোয়াল মারলে, বুকের মধ্যে তরোয়াল মারলে নাকি পেছনে মারলে, দ্যাটস নট ম্যাটার। দ্য ম্যাটার ইজ কি তুমি তাকে ডিফিট করতে পারছো কিনা। তো সেটাকে তিনি বেশি গুরুত্ব দিতে বলছেন। তো নৈতিকতাকে এখানে তিনি গুরুত্ব দিচ্ছেন না, যেটা অলরেডি আমরা একটু আগে পড়লাম যে তিনি নৈতিকতাকে পাত্তা দিচ্ছেন না। জনগণ জানবে তিনি অত্যন্ত নীতিবান, অত্যন্ত মানে ধর্মীয় একজন ব্যক্তি, কিন্তু আদপে তিনি তা নন। আর কি তিনি ভার্চু অ্যান্ড ফরচুনার উপর গুরুত্ব দিচ্ছেন। তিনি বলছেন যে রাজনৈতিক দক্ষতা যেরকম একটা অন্যতম গুণ বা বৈশিষ্ট্য, যার মধ্যে সাহস থাকবে, বুদ্ধিমত্তা থাকবে, নেতৃত্ব দেওয়া বা লিডারশিপের ক্ষমতা থাকবে, এবং তিনি বিভিন্ন স্ট্র্যাটেজি ইউজ করবেন। অন্যদিকে রাজার ভাগ্যও থাকতে হবে, এবং সেই ভাগ্যটা এমনি এমনি তৈরি হবে না, কিন্তু ভাগ্যটা পরিস্থিতির উপর নির্ভরশীল হবে, এবং সেটা বাইরের বিভিন্ন অনিয়ন্ত্রিত পরিস্থিতিকে ইন্ডিকেট করে। মানে আমাদের কদিন আগেই ভারতবর্ষে ইরানিয়ান একটা শিপ এসেছিল এখানে মহড়া জন্য, এবং আমাদের ভারতবর্ষে সম্ভবত 26 বা 28 ফেব্রুয়ারি এটা ছিল। তারপরে তার তো নিজের দেশে চলে যাওয়ার কথা, কিন্তু ইন দা মিন টাইম আমরা দেখব যে ওয়ার স্টার্ট হয়ে গেছে ইসরায়েলের সঙ্গে ইরানের প্রথমে স্টার্ট হয়েছে, এন্ড নাও সেখানে যুক্ত হয়েছে ইসরায়েলের পাশাপাশি ইউএসএ। এবং এই অ্যাক্টিভিটির কারণে আমরা দেখব ভারত সরকার একটা শিপকে ছেড়ে দিয়েছিল আর একটা শিপকে কোচি বন্দরে রেখে দিয়েছে। তো এই যে এখন আমাদের ইরানের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক ভালো, আবার ইসরায়েলের সঙ্গেও ভারতবর্ষের সম্পর্ক ভালো, তাহলে আমার যদি আজকে ভারতবর্ষের ওই কোচি বন্দরে ইউএসএ খোঁজ পেল যে ওখানে ইরানের ওই শিপটা রয়েছে, এবং আমি যদি ইরানের ওই শিপের ওপর ইউএসএ অ্যাটাক করে, ইন্ডিয়ার কি করা উচিত? কার সঙ্গে যুদ্ধ করা উচিত? ইউএসএ অ্যাটাক করছে কোথায়? কোচি বন্দরে। কোচি বন্দরটা কোন কান্ট্রির টেরিটরির মধ্যে পড়ে? ইন্ডিয়ান টেরিটরি। তো ইন্ডিয়ান টেরিটরি কেরালা। কোনো যদি জাহাজ থাকে, সেই জাহাজটা পাকিস্তানের হোক, আফগানিস্তানের হোক, ইরাকের হোক, দ্যাটস নট ম্যাটার। দ্য ম্যাটার ইজ কি এটা ইন্ডিয়ান টেরিটরির মধ্যে ইউএসএ অ্যাটাক। তাহলে ইউএসএ যদি অ্যাটাক করে, তো ইন্ডিয়ার রিয়াকশন কার সঙ্গে দেখাবে? ইউএসএ এর সঙ্গে দেখানো উচিত। তার মানে এখানে একটা ওয়ার কন্ডিশন তৈরি হবে। এই যে পরিস্থিতিটা তৈরির কথা আমি বললাম, কল্পনা করতে বললাম, এটার জন্য কি আমাদের ভারত সরকার তৈরি থাকবে? মানে এই মুহূর্তে কি তৈরি রয়েছে? বা ভারতবর্ষের মানুষ কি তৈরি রয়েছে? বা ইউএস এর লোকজনও কি তৈরি রয়েছে? নেই তো। এইরকম বিষয়কে এখানে ভাগ্য বলে ইন্ডিকেট করছে। মানে পরিস্থিতি হচ্ছে ভাগ্যের মতো। পরিস্থিতি কখন কি হয় আমরা কেউই বলতে পারি না। আজকে আমরা দেখতে পাচ্ছি যে গোটা ওয়ার্ল্ডের মধ্যে অলরেডি আমরা জানি যে আমাদের
পেট্রোলিয়ামের যে রিসোর্স সেটা খুব লিমিটেড, এবং সেই রিসোর্সটা এতটা লিমিটেড যে 2100 সাল আসতে আসতেই আমাদের সেই রিসোর্স প্রায় 90% শেষ হয়ে যাবে যেভাবে আমাদের ইউজ হয়। তার মধ্যে লাস্ট এই একটা সপ্তাহের মধ্যে এতগুলো পেট্রোলিয়াম প্রোডাকশনের জায়গাতে অ্যাটাক করা হয়েছে যে সেই অংশের প্রায় 5 to 10% অলরেডি শেষ। কি করে? সেটা ওয়েস্ট হয়ে গেছে, হয়তো নষ্ট হয়ে গেছে, বা ওই যে সেখানে বোম ব্লাস্ট হয়েছে ফলে সেগুলো জলে মানে জ্বলে গিয়েছে, নষ্ট হয়ে গেছে। যেগুলো প্যাকড ছিল, প্যাকড যেগুলো অলরেডি উত্তোলন করা হয়ে গেছিল, প্রসেসিং করা চলছিল, সেগুলো ওয়েস্ট হয়ে গেছে। তো এই এত যে ওয়েস্ট হয়ে গেল, সেই ওয়েস্টেজ গুলো কি হবে? আমাদের এই নেচারের মধ্যেই থেকে যাবে, এবং আমরা দেখতে পাচ্ছি অলরেডি সেখানে অ্যাসিড রেন স্টার্ট হয়ে গেছে। তেহরানে ডিক্লেয়ার করা হয়েছে, বা আরো ওই এরিয়া বিভিন্ন কান্ট্রিতে অলরেডি রেড অ্যালার্ট ডিক্লেয়ার করা হয়েছে, বাড়ি থেকে কেউ বেরোবেন না। তো এই অ্যাক্টিভিটি গুলো যে হচ্ছে, এগুলোকে আমরা 1 মাস আগে কোন রকম আইডিয়া করতে পেরেছিলাম? নিশ্চয়ই পারিনি। পারলে আমাদের ভারত সরকার প্রথমত আমাদের এই যে রান্নার গ্যাসের দাম বেড়ে গেল, বা গ্যাসের যে ওভারঅল যে প্রাইস বাড়ানো হলো, তো সেই তাহলে আমাদের ভারত সরকার প্রচুর গ্যাস জমা করে রেখে দিত, বা আমাদের হয়তো 1 সপ্তাহের মধ্যে আমাদের পেট্রোল ডিজেলের দামও বাড়তে চলেছে। তাহলে যে বাড়বে সেটা আমরা যদি 1 মাস আগেই জানতে পারতাম, তাহলে আমরা অনেক বেশি করে মজুত করে রেখে দিতে পারতাম। তাহলে পরিস্থিতি কখন কি হবে আমরা কেউ বলতে পারি না। এই পরিস্থিতিকে মেকিয়াভেলি ভার্চু বলে ইন্ডিকেট করেছেন। মেকিয়াভেলি পরিস্থিতিকেই তিনি বলছেন যে এটা হচ্ছে ফরচুনা। নেক্সট হচ্ছে মেকিয়াভেলি সবসময় চাইতেন যে একজন শাসকের পক্ষে প্রজাদের কাছে সবসময় দুরকম চেহারা থাকা উচিত। যেমন একদিকে তিনি মমতাময়ী হওয়া উচিত, অন্যদিকে তিনি আবার তাকে দেখে যেন ভয় পায়, তাকে যেন সবাই মানে ভয়ে ভক্তি করে, এরকম একটা ভাবমূর্তিও যেন তার মধ্যে থাকে। তার মানে দুটোর একটা মিক্সচার তার মধ্যে থাকবে, যেটাও কিন্তু আবার ওই পাওয়ারকে ইন্ডিকেট করছে। অর্থাৎ ক্ষমতা থাকতে গেলে, রাজাকে যদি ক্ষমতায় থাকতে হয়, তাহলে তাকে অবশ্যই ভালোবাসা এবং সেই সঙ্গে ভয়, দুটোর একটা মিক্সচার তার মধ্যে থাকতে হবে। এবং এটাকেই তিনি গুরুত্ব দিচ্ছেন যে রাষ্ট্রকে বাইরের কোনো শাসকের হাত থেকে রক্ষা করার জন্য শাসক বিভিন্ন স্ট্র্যাটেজি প্রয়োগ করবেন, শাসক বিভিন্ন প্রতারণামূলক কাজ করবেন। এই যে আমরা দেখতে পাই বিভিন্ন দেশে ভারতবর্ষের গুপ্তচর সংস্থা কাজ করে, তাহলে সেই গুপ্তচর সংস্থা দেখা যাচ্ছে যে একজন সাধারণ মানুষ সেজে সেখানকার সরকারের ইনফরমেশন আমাদের ভারত সরকারকে দিচ্ছে। এটা কি ভারত সরকার ওই রাষ্ট্রের প্রতি প্রতারণা করছে না? তাকে না জানিয়ে এরকম করে ইনফরমেশন নিয়ে নিচ্ছে, মানে তাহলে যে প্রতারণা করছে, এটা করা উচিত। যে রাজা যত বেশি এই ধরনের প্রতারণা মতো কাজ করতে পারবে, তার মানে জানবে সেই রাজা তত বেশি ধুরন্ধর, আর তার মানে সেই রাজা তত বেশি বেটার ওয়েতে কাজ করবে। একইভাবে রাজা দরকারের সময় শক্তি যেমন প্রয়োগ করবে, তেমন দরকারের সময় কোনো একটা রাষ্ট্র থেকে সাপোর্ট নেওয়ার মতো তার সঙ্গে রিলেশন রাখবে। অর্থাৎ ক্ষমতা কোন রাষ্ট্রের ক্ষেত্রে কতটুকু প্রয়োগ করবে, কোন রাষ্ট্রের ক্ষেত্রে কতটুকু প্রয়োগ করবে না, সেটা রাজার দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে। এটাকে তিনি পাওয়ার স্টেবিলিটি বলে ইন্ডিকেট করেছেন। এই যে টোটাল আমরা মেকিয়াভেলির কনসেপ্ট আমরা পড়ছি বা জানছি, এটা টোটালটার মধ্যেই কিন্তু বারবার এটাই ঘুরে আসছে যে তিনি সবকিছুর মধ্যে একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ রাখতে চেয়েছেন। কোন রকম কাল্পনিক, কোন রকম আইডিয়ালিজমের কোন রকম ভাবনা তার মধ্যে নেই। তাই শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে মেকিয়াভেলি যে রাষ্ট্রকে গঠন করতে চেয়েছেন, সেই রাষ্ট্র অনেক বেশি স্থিতিশীল হবে, এবং শাসক দীর্ঘদিন ধরে সেই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারবে। বিশৃঙ্খলাহীন ভাবে একটা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে গেলে রাজাকে অত্যন্ত ক্ষমতার
মানে ক্ষমতাশালী হতে হবে এবং মানে দোর্দণ্ড প্রভাব একটা অ্যাক্টিভিটি তার মধ্যে থাকতে হবে, যাতে কিনা দেশের জনগণ তাকে মানে। সেই সঙ্গে রাজার মধ্যে আবার সহানুভূতিশীল ভাবমূর্তিও তৈরি করা থাকবে, জনমোহিনীকর ভাবমূর্তি, যাতে কিনা জনগণ তার প্রতি একটা বেশ গর্ব অনুভব করবে, এরকম একটা ভাবনা চিন্তা তার মধ্যে থাকবে। সেনাবাহিনীকে পাওয়ারফুল করতে হবে, সেটা আরেকটা গুরুত্বপূর্ণ দিক। তার যে মিলিটারি স্ট্রেংথ, সেই মিলিটারি স্ট্রেংথের মধ্যে কোনো যদি পরিবর্তন করার প্রয়োজন হয় সেটাও করবে। যেমন আমরা দেখবো যে প্রয়োজনে ভাড়াটে সেনাবাহিনী নিয়ে যে অনেক সময় যুদ্ধ করার যে রেওয়াজ সেই সময় ছিল, এটাকে তিনি কিন্তু পুরোপুরি বর্জন করেছেন। তিনি কখনোই ভাড়াটে সৈনিক নিয়ে যুদ্ধ করাকে সাপোর্ট করেননি। তিনি বলছেন যে একটা সেনাবাহিনীতে একজন সোলজার তৈরি করতে গেলে তার দীর্ঘমেয়াদী একটা তার কাজকর্ম চলে, তাকে ট্রেনিং দিতে হয়। এই ব্যাপারটা মাত্র এক সপ্তাহের একটা ট্রেনিং দিয়ে কাউকে যুদ্ধে নিয়ে যাওয়া, দিস ইজ নট ফেয়ার। যুদ্ধ করাতে গেলে তোমাকে তাকে সেইভাবে তার মানসিক দৃঢ়তা তৈরি রাখতে হবে, এবং মানসিক দৃঢ়তা যদি ঠিকভাবে তৈরি রাখতে হয় তাহলে ভাড়াটের সৈন্য নয়, বরং স্থায়ী সেনাবাহিনীর প্রয়োজন। তাই তিনি জাতীয় স্থায়ী সেনাবাহিনীর উপর গুরুত্ব দিয়েছেন। এছাড়াও তিনি আরেকটা গুরুত্বপূর্ণ দিক বলেছেন, তিনি বলছেন যে সমাজে, সোসাইটির মধ্যে ধনী যে ব্যক্তিগণ রয়েছেন তাদের সঙ্গে সবসময় সাধারণ যে আম আদমি, সেই আম আদমির সঙ্গে কিন্তু ঝামেলা থাকে, সংঘাত থাকে। বড় লোকদের গরিব লোকরা দেখতে পায় না, আর গরিব লোকদের বড় লোকরা কেয়ার করে না। যদি বিচক্ষণ শাসক হয় তাহলে সে চেষ্টা করবে সবসময় এই সংঘাতের মধ্যে ভারসাম্য নিয়ে আসা, সংঘাতটা যেন বিশাল একটা আকার গ্রহণ না করে। কারণ যদি সোসাইটির মধ্যে এরকম ভাবে দ্বিচারিতা তৈরি হয়, সোসাইটির মধ্যে যদি এরকম ভাবে বহুমুখী অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই বা ডাইভার্সিটি দেখতে পাই, সেটা একটা শক্তিশালী রাষ্ট্র গঠন করতে অন্তরায় মানে বাধা সৃষ্টি করবে। তো এটাকেই তিনি কিন্তু ওভারকাম করার জন্য সবসময় একটা ব্যালেন্স ওয়েতে এগুলোকে পরিচালনা করার কথা বলেছেন। তো এই হচ্ছে স্যার, আমাদের। বলো। ম্যাকিয়াভেলির বইয়ের নাম যে ডিসকোর্স অন লিভি, লিভি কথাটার মানে কি? মেকিয়াভেলির সব থেকে যে পপুলার বই সেটা হচ্ছে প্রিন্স। আর এছাড়াও যে বইগুলো রয়েছে তার মধ্যে একটা তো ডিসকোর্স অফ ওই যে লিভি রয়েছে। ডিসকোর্স অন লিভি যেটা আছে, লিভি কথাটার অর্থ কি? লিভি বলতে এখানে তিনি বেসিক্যালি আমাদের আহ, বলতে পারো কিং কে ইন্ডিকেট করেছেন, বা কিং ঠিক বলবো না, কিংডম আর কি, সাম্রাজ্যকে ইন্ডিকেট করেছেন। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে মেকিয়াভেলির ওভারঅল পলিটিক্যাল কনসেপ্ট। আচ্ছা, সেটে শেষে কিছু ক্রিটিসিজম রয়েছে। ক্রিটিসিজমের মধ্যে একটা হচ্ছে যেটা তিনি সব ক্ষেত্রে অনেক বেশি রিয়েলিটির উপর ফোকাস করেছেন, তো সেটা একটা খারাপ দিক। আর একটা হচ্ছে মেকিয়াভেলি যে থিওরিগুলো রয়েছে সেই থিওরিগুলো সেই সময়ের প্রেক্ষিতে খুব একটা মানে মানুষের কাছে অ্যাকসেপ্টেবল ছিল না। আমরা স্বাভাবিকভাবে আজকের দিনে আমরা এত রিয়েলিস্টিক ভিউ আমাদের কাছে মনে হচ্ছে, তাহলে আজ থেকে হাজার কয়েক মানে হাজার বছর আগে তখন মানুষের কাছে তো আরো এটা একটা নতুন বিষয় বলে মনে হয়েছে। এবং স্বাভাবিকভাবে সেই 1532 সাল, এটা সেই সময় মানুষজন এইরকম ভাবে রাজার দুরকম চরিত্র থাকবে এইসব তারা একদম মানে ব্যাপারটাকে তারা ভালোভাবে নেয়নি। তারা বলছে যে এইভাবে রাজার দুরকম দ্বিচারিতা হবে, এবং সেটা তুমি একদম প্রকাশ্যে বলে দিচ্ছ। তারপরে যখন তোমার এই পথ ধরে কেউ রাজা হবে, হয়তো সে ওরকম ধূর্ত নয়, কিন্তু তোমার এই নীতিগুলো মানুষ জেনে যাওয়ার কারণে মানুষের এখন রাজার প্রতি সবসময় সন্দেহের চোখে দেখবে, যে এই রাজা সত্যি সত্যি দয়ালু নাকি সে শুধু দেখাচ্ছে। তো এই রকম ভাবে বিভিন্ন দিক থেকে তাকে কিন্তু সমালোচনা করা হয়। তবে আলটিমেটলি যদি আমরা বলি যে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের যে ক্রোনোলজি রয়েছে বা ইভলিউশন রয়েছে, সেই ইভলিউশনে মেকিয়াভেলির অন্যতম দান হচ্ছে তিনি রিলিজিয়ানকে পুরোপুরি সেপারেটই করেননি, তার সঙ্গে সঙ্গে তিনি রিলিজিয়ানকে
রাষ্ট্রের জন্য, দেশের জন্য ব্যবহারও করতে বলেছেন। তিনি প্রথমত আমাদের রিয়েলিস্টিক ভিউ এ কিভাবে পলিটিক্যাল সায়েন্সকে দেখতে হয় সেটা শিখিয়েছেন, যেটা অলরেডি অ্যারিস্টটলও শিখিয়ে গেছেন। দ্বিতীয়ত সেপারেট পলিটিক্স ফ্রম মোরালিটি অ্যান্ড রিলিজিয়ন, যে নৈতিকতা এবং ধর্ম থেকে সেপারেট করেছেন। নীতিকে সবসময় ফলো করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, বরং অনৈতিকভাবেই রাষ্ট্র পরিচালনা করতে হয়, আর জনগণকে দেখাতে হয় যে সে কিন্তু নৈতিকতার থ্রু দিয়েই কাজটা করেছে। উদাহরণ এখানে একটা খুব ভালো এক্সাম্পল রয়েছে। তোমরা সবাই হয়তো কম বেশি জানো যে প্রভাকরণ বলে একজন তামিল লিবারেশন টাইগার, তো তামিল লিবারেশন টাইগার, এলটিটি, আচ্ছা, লিবারেশন অফ তামিল টাইগার, রাইট। এলটিটি একটা জঙ্গি গোষ্ঠী ছিল, টেরোরিস্টিক্যাল একটা অর্গানাইজেশন ছিল, যেটা বেসিক্যালি অ্যাক্টিভ ছিল শ্রীলঙ্কাতে। এই প্রভাকরণকে একটা সময় ভারত সরকার টাকা দিত, এত টাকা দিয়েছিল ভারত সরকার যে প্রভাকরণ নিজের একটা এয়ারপোর্ট তৈরি করেছিল। তার নিজস্ব এয়ারফোর্স ছিল, একমাত্র টেরোরিস্টিক্যাল অর্গানাইজেশন যার নিজস্ব এয়ারফোর্স ছিল গোটা ওয়ার্ল্ডের মধ্যে। এই প্রভাকরণকে ভারত সরকার পয়সা দিত কেন? যাতে শ্রীলঙ্কা খুব বেশি পাওয়ারফুল হয়ে উঠতে না পারে। কেন শ্রীলঙ্কা পাওয়ারফুল হয়ে উঠতে পারলে কি হবে? শ্রীলঙ্কা যদি খুব বেশি পাওয়ারফুল হয় তাহলে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি তার যে নির্ভরশীলতা সেটা কম হয়ে যাবে। যে নির্ভরশীলতা কম হয়ে যাবে তখনই সেখানে ইউএস এর খবরদারি করার সুযোগ হয়ে যাবে। এখন যদি সে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি নির্ভরশীল হয় তাহলে বাইরের কারোর তাকে কন্ট্রোল করতে পারবে না, তাকে ভারতেরই কাছে আসতে হবে এবং ভারত তাকে সাহায্য করবে। এইভাবে এলটিটিকে পাওয়ারফুল করা হয়েছিল। কিন্তু সাডেনলি আমরা দেখব রাশিয়ার এবং ইউএস এর কোল্ড ওয়ারের পিরিয়ডে এই প্রভাকরণকে পুরোপুরি অ্যাবলিশ করার জন্য রাশিয়া ভারত সরকারের কাছে আবেদন জানায়। কেন? কারণ ইউএসএ অলরেডি শ্রীলঙ্কাতে একটা অবজারভেশন সেন্টার তৈরি করতে চেয়েছিল, যাতে ইন্ডিয়ান ওশিয়ান দিয়ে কোনো অ্যাক্টিভিটি না হয় টুয়ার্ডস ইউএসএ। তো তখন ভারত সরকার রাশিয়াকে বলে, ঠিক আছে, শ্রীলঙ্কাকে আমি বোঝাচ্ছি। শ্রীলঙ্কাকে তখন ভারত সরকার বলে যে প্রভাকরণকে পুরোপুরি আমরা তামিল এলটিটি জঙ্গিদেরকে পুরোপুরি আমরা অ্যাবলিশ করে দেবো, তার জন্য আমাদেরকে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কান্ট্রিতে কোনো রকম কোনো অবজারভেশন সেন্টার করতে দেওয়া হবে না, না ইউএস এর করতে দেবেন না রাশিয়াকে করতে দেবেন, কাউকে এখানে করতে দেওয়া হবে না, কোনো সামরিক বেস ফেস কিছু করতে দেওয়া হবে না। আমরা এটা করে দেবো, তার বদলে আমাদেরকে এটা দিতে হবে। স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কার তো অতটা পাওয়ারফুল তখন ছিল না, এখনো নেই সেইভাবে। তো শ্রীলঙ্কা স্বাভাবিকভাবেই ভারত সরকারের কাছে সাহায্য চায় এবং এই প্রভাকরণ, যাকে একটা সময় ভারত সরকারই টাকা দিয়ে পাওয়ারফুল করে, এবং তাই খুব সহজেই প্রভাকরণকে মেরে ফেলতেও তার খুব একটা কঠিন সম্মুখীন হতে হয়নি। কারণ ভারত সরকার সব জানতো যে কোথায় প্রভাকরণের এয়ারবেস রয়েছে, কোথায় প্রভাকরণ কত টাকা দিয়ে কতগুলো গোলাগুলি তার রয়েছে, কতজন ছেলে মেয়ে তার আন্ডারে ট্রেনিং নিয়েছে, সব ইনফরমেশন তার কাছে রয়েছে। কারণ ভারত সরকারের কাছে অলরেডি সেইগুলোর জন্যই টাকা পেয়েছে, সেগুলো করার জন্য। মানে এটা অনেকটা ওই আমাদের কোন স্টেট গভর্নমেন্ট যেমন এই আমরা কাজ করব আমাদেরকে টাকা দিন বলে আবেদন করতো, তারপরে ভারত সরকার হয়তো তাকে সেই আবেদনটাকে জ্ঞান করে দিত। তাহলে এই যে পুরো অ্যাক্টিভিটিটা এলটিটিদের ক্ষেত্রে ভারত সরকার করলো, এটা কি নৈতিকতার দিক থেকে সমর্থনযোগ্য? দুজনকে জিজ্ঞেস করছি।
নয় তো? না কিন্তু স্যার, না স্যার। একদমই নয়। সমর্থনযোগ্য না হলেও ভারতের ইন্টারেস্টের দিক থেকে, জাতীয় স্বার্থের দিক থেকে সমর্থনযোগ্য তো। আমাদের ইয়েস। ন্যাশনাল ইন্টারেস্টের দিক থেকে হ্যাঁ স্যার। সমর্থনযোগ্য। তাই হুম। এটা মিকাভেলি বলছে, এই জন্য নৈতিকতা সবসময় যদি চালু রেখে আমি কাজ করি, তাহলে সেই দেশ শেষ। দেশকে সবসময় অত নীতিভীতি চিন্তা করলে হবে না। দেশের জন্য আমার এই পরিস্থিতিতে কোনটা আমার কাছে প্রায়োরিটি, আমি সেটাকে গুরুত্ব দেব। আমি দেখবো না কোনটা নৈতিকতার কাজ, কোনটা অনৈতিকতার কাজ। আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি ফ্রম 2019 একের পর এক ইন্ডিয়া পাকিস্তানে গিয়ে টেররিস্টিক্যাল অ্যাক্টিভিটি করে চলে আসছে। ইন্ডিয়া কানাডায় গিয়ে সেখানে খালিস্তানি মুভমেন্টের যারা সব লিডার ছিল তাদেরকে মেরে দিয়ে চলে আসছে। এইগুলো কিন্তু ইন্ডিয়া একটা সময় করতো না, এখন ইন্ডিয়া করে। কারণ ইন্ডিয়া দেখেছে যে তাদের দেশে কনস্ট্যান্টলি টেররিস্টিক্যাল অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে, ইন্ডিয়া কোনোভাবে আটকাতে পারছে না। তাহলে এখন একটাই হচ্ছে কাউন্টার অ্যাটাক। এবং কাউন্টার অ্যাটাক ইন্ডিয়াতে যেমন পাকিস্তান কোনো টেররিস্ট পাঠিয়ে যখন অ্যাটাক করে, তাতে যারা ধরা পড়ে তাদেরকে পাকিস্তান সরকার মানে না যে তাদের দেশের লোক, তাই ভারতবর্ষ তাই করে, লুকিয়ে লুকিয়ে ওখানে টেররিস্টিক্যাল অ্যাক্টিভিটি করছে, ধরা পড়লে বলে দেয় যে এটা আমাদের ইন্ডিয়ার কেউ নয়। তো এগুলো সবই অনৈতিক কাজ, কিন্তু এই অনৈতিক কাজগুলো রাষ্ট্রের ক্ষেত্রে করতে হয় রাষ্ট্রের স্বার্থের জন্য। বলা হয় এই জন্য যে যুদ্ধে এবং ভালোবাসায় কোনো কিছুই অন্যায় নয়, সবই ন্যায় যা করবে। এখানেও তাই। তো শেষে ওই মেকিয়াভেলি অ্যারিস্টটল আর প্রথমে অ্যারিস্টটল আর মেকিয়াভেলির ডিভিশন করা আছে, শেষে আবার প্লেটোর সঙ্গেও করা আছে। যা যা আমরা পড়েছি মেকিয়াভেলি এবং অ্যারিস্টটলের মধ্যে, প্লেটো এবং অ্যারিস্টটলের মধ্যে, সেটার সঙ্গে মেকিয়াভেলির সঙ্গেও কম্পেয়ার করে দেওয়া আছে এখানে। আর কোনো কোয়ারিজ থাকলে জিজ্ঞেস করো না। কোনো প্রশ্ন হ্যাঁ আছে? স্যার, এটা লাস্টে যেটা দিয়েছেন সেটা খুব উপকারে লাগবে, যে তিনজনের একটা কম্পারিজন। সেজন্যই আমি এরকম করে চার্ট করে দিয়েছি। আচ্ছা স্যার, আরেকটা ব্যাপার, যে ম্যাকিয়াভেলিরই ধরুন চারটে বা পাঁচ ছটা বই, যেটা কোয়েশ্চেন হতে পারে যে কোনটা আগে আছে, তারপরে সিরিয়াল ওয়াইজ ওগুলোকে ক্রোনোলজিক্যালি সাজাও। তো সেটা কি আমরা এই পিডিএফ থেকে পাবো? মানে তুমি একবার ওটা আমাকে ইয়ে করে দাও। সবটা পাবে না, তাহলে আমাকে আলাদা করে ওটা একটু করে দিতে হবে। তুমি ওটা একটু লিখে দাও, আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও যে এটা একটু দেবেন। আর একটা কোনোদিন একটা কিছু একটা কোশ্চেন আচ্ছা কিসের একবার একটু আমাকে বলো তো। একটা কোশ্চেন চালে না, বলো না যে এইটা থেকে কোশ্চেন দেবেন, কোনটা থেকে? ওই মিক্সচারের আচ্ছা, কোশ্চেনগুলো ছিল যেদিন ওটা থেকে? আপনি মিক্স, হ্যাঁ, সবগুলোর একটা বেস পয়েন্ট ধরে যেটা প্রথম পিডিএফ সেন্ড করেছিলেন ওয়েস্টার্ন থটস এর ওপরে, হুম হুম। সেইটার উপর একটা কোয়েশ্চেন চেয়েছিলাম, যাতে আমরা দেখতে চাইছিলাম যে আমরা মিক্সারে গুলিয়ে যাচ্ছি না তো, মানে আচ্ছা, ঠিকঠাক আনসার কিন্তু করতে আমরা পারছি বুঝতে কিনা। পারছি, কারণ মেকিয়াভেলি যখন হ্যাঁ পড়াচ্ছি তখন হ্যাঁ কিন্তু হ্যাঁ মেকিয়াভেলি কোশ্চেন থাকছে, কিন্তু আমি কিন্তু এরকম করে কোশ্চেন দিই না। তুমি হ্যাঁ, দেখবে যে সেটা একটা যেরকম কোশ্চেন দিয়েছি যাচ্ছে ওটার সঙ্গে মিশিয়ে কোশ্চেন দিয়েছি। সেরকম। হ্যাঁ, তো হ্যাঁ ঠিক আছে, সেটা একটা ওভারঅল আমরা অবশ্যই করব। হ্যাঁ। তো আমি আগে এই মানে এই সিরিজটা কমপ্লিট হয়ে গেলে তাহলে একসঙ্গে করলে সেটা আরো বেটার হবে, মানে আমাদের কাছে পুরো কনসেপ্টটাও আলাদা আচ্ছা, আলাদা করে ক্লিয়ার থাকবে, ঠিক। তারপরে করবো, তাহলে আমরা অবশ্যই করবো। ঠিক আছে। আচ্ছা, ওই তুমি একটাকে আমাকে হ্যাঁ বললে যে স্যার। ডিসকোর্স অন লিভি, এইটার মিনিং জিজ্ঞেস করলে, রাইট? হ্যাঁ স্যার, লিভির আমি জিজ্ঞাসা করছিলাম। ডিসকোর্স অন লিভি, এটা বেসিক্যালি লিভি হচ্ছে ওই রোমান ইতিহাসবিদ একজন ছিলেন, মানে একজন হিস্টোরিয়ান ছিলেন, যিনি যিনি যে বক্তব্যগুলো দিয়েছিলেন সেটার উপর আলোচনা করেছে হচ্ছে মেকিয়াভেলি। তো এটা এটা বেসিক্যালি ওই ইন্ডিকেট করছে যে রোমান ঐতিহাসিক লিভির ডিসকোর্স, বুঝতে পারছো? লিভি বলতে এখানে হচ্ছে ওই রোমানি ঐতিহাসিক দিককে ইন্ডিকেট করছে। ওকে। এটা তো ডিসকোর্স মানে কি, ডিসকাশন, কোনো বিষয়ে আলোচনা করা। আর কার উপরে? লিভির উপরে। লিভি কি নিয়ে বলেছে? লিভি রোমান ইতিহাস নিয়ে বলেছে। রোমান ইতিহাস কিসের? রোমান ইতিহাস হচ্ছে রোমান সাম্রাজ্যের।
রোমান সাম্রাজ্যের ইতিহাসের উপর আলোচনা, দ্যাট ইজ ডিসকোর্স অন লিভিং। আমি বুঝতে ভুল করেছিলাম। ওকে, আর কিছু প্রশ্ন নেই? তাহলে আজকে এখানে স্টপ করলাম। আমি একটু পরে কোশ্চেন আমার বানানোই আছে, আমি দিয়ে দিচ্ছি। তুমি কালকের মধ্যে কোশ্চেন করে আনসার করলে আমি এবার দিয়ে দেবো। আর এইভাবে ব্যাকআপ কোশ্চেন মানে ক্লাসগুলো আমি একটু দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, আজকে কালকে আর দিতে পারবো না, কাল পরশু আমি থাকবো না। আবার শুক্রবারে যদি ট্রাই করবো দিতে, শুক্রবারে যদি না হয় আমি দিয়ে দেবো, এরকম করে একটা একটা করে দিয়ে দেবো, ঠিক আছে? একটা একটা করে এক্সট্রা করে করালেই হয়ে যাবে। চলো, গুড নাইট। ঠিক আছে। গুড